হ্যালো এভরিওয়ান, চ্যাপ্টার 5 এর আজকে আলোচনা করা হবে হচ্ছে ছত্রাক বা ফানজাই নিয়ে। এর আগের ভিডিওতে আমরা অ্যালজি বা শৈবাল নিয়ে আলোচনা করে ফেলেছি। তো এই ভিডিওটিতে আমরা ছত্রাকের একদম সাধারণ জিনিসগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ভিডিওটিতে আমরা অ্যাগারিকাস নিয়ে আলোচনা করব। তো ছত্রাকের মধ্যে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ছত্রাকের বৈশিষ্ট্য। এখন ছত্রাকের বৈশিষ্ট্যতে কি কি আছে যদি আমরা দেখি, ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই দেখতে পাচ্ছি যে ক্লোরোফিল বিহীন। আমরা যদি শৈবালের কথা চিন্তা করি, আমরা কিন্তু প্রথমেই পড়েছিলাম শৈবালের ক্ষেত্রে ক্লোরোফিল ছিল। সো এটা একটা বিশাল পার্থক্য, এখানে ক্লোরোফিল নেই। আর ক্লোরোফিল নেই মানেই হচ্ছে তাকে বলতে পারি অসবুজ, আর অসবুজ মানেই হচ্ছে সেটা সালোক সংশ্লেষণ করে না। আর যখনই বলছি সালোক সংশ্লেষণ করে না, তার মানে হচ্ছে সে নিজের খাবার তৈরি করছে না, খাবারের জন্য সে অন্যের উপর নির্ভরশীল বলতেই পারি। তো নির্ভরশীল সে কি কি উপায় হয় হতে পারে, সে হচ্ছে মৃতজীবী অথবা পরজীবী কিংবা মিথজীবী। এখন মৃতজীবী কি, যদি কোনো কিছু একটা পচে গিয়ে থাকে বা কোনো একটা জায়গায় গলে গিয়ে থাকে কোনো কিছু, সেখানে ছত্রাক জন্মাতে পারে। সেই পচে যাওয়া গলে যাওয়া অংশটাকে সে শোষণ করে নিয়ে নিজে বেঁচে থাকে, সেখান থেকে সে খাবার নিচ্ছে। আরেকটা হতে পারে পরজীবী। পরজীবী হতে পারে হচ্ছে কোনো একটা জীবের দেহের ভেতর থেকে সে খাবার শোষণ করে নিচ্ছে, জীব খাদ্য তৈরি করছে, সেই খাবারটাকে সে শোষণ করে নিচ্ছে, এভাবে সে জীবের ক্ষতি করছে, ক্ষতি করে নিজে বেঁচে থাকছে। এটা হচ্ছে পরজীবী। আর মিথজীবী হচ্ছে যখন দুইটা জীব একসাথে অবস্থান করছে এবং একে অপরকে সাহায্য করছে, কিংবা এভাবে বলা যায় যে ক্ষতি করছে না, সো সেটা হচ্ছে মিথজীবিতা। সো সে তিন ভাবে খাবার নিতে পারে, একটা মৃত জিনিস থেকে নিতে পারে, একটা জীবিত জীবের প্রস্তুতকৃত খাদ্য সে নিয়ে নিতে পারে, অথবা সে আরেকজনকে কোনোভাবে সাহায্য করছে, তার বিনিময়ে খাবার নিচ্ছে, এরকমও হতে পারে। এবং ছত্রাকের যে কোষ থাকবে সেটা হবে হচ্ছে সুকেন্দ্রিক ধরনের। তার নিউক্লিয়াসটা তাহলে আমরা কিরকম পাবো? অবশ্যই সেটা পাবো হচ্ছে সুগঠিত ধরনের। এবং সেখানে কি পাচ্ছি? নিউক্লিয়ার, আমি যদি লিখি সেখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, সেই মেমব্রেনের মধ্যে ছিদ্র দেখতে পাবো, এবং অবশ্যই তার নিউক্লিয়াসের অঞ্চলটা পুরোপুরি সুগঠিত হবে, ঘন ধরনের হবে, যে অংশটাকে অনেক সময় নিউক্লিওলাসও কিন্তু বলা হচ্ছে। আচ্ছা, এরপরে চলে যায় তার যে কোষ প্রাচীর, এটা কাইটিন দ্বারা তৈরি। কাইটিন যে জিনিসটা, এই কাইটিনটাকে কি বলতে পারি? কাইটিনটা হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইড, এবং এই জিনিসটা কোথায় থাকে? এইটা আরো একটা জীবে রয়েছে, সেটা হচ্ছে আমরা যখন আর্থ্রোপোডা সম্পর্কে পড়তে যাব, আর্থ্রোপোডার যে সকল জীব রয়েছে সেই সকল জীবের যে বহিকঙ্কাল সেখানে কাইটিন থাকে। তার মানে ছত্রাকেও কাইটিন রয়েছে, আবার একটা প্রাণী জগতের জীবের মধ্যেও কাইটিন রয়েছে। এরপরে দেখো, ভাস্কুলার টিস্যু নেই, তার মানে তার দেহটা একটু সরল ধরনের, এবং স্পোর হ্যাপ্লয়েড ধরনের। এমনকি ছত্রাকে কিন্তু গ্যামেট তৈরি হয়ে পরবর্তীতে কিন্তু জাইগোট তৈরি হতে পারে। সো এটাও কিন্তু ঘটছে এখানে। আচ্ছা, এখন দেখি এই ছত্রাকের বৈশিষ্ট্যের মধ্যে আর কি কি আমাদের মনে রাখা প্রয়োজন। আরো কয়েকটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে ছত্রাক যে খাবার সঞ্চয় করে, সেই সঞ্চিত খাদ্যটা কি? সঞ্চিত খাদ্যটা হচ্ছে তার গ্লাইকোজেন। সো তার সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। এবং যেই শাখাটাতে বা এই যে ছত্রাক নিয়ে পড়াশোনা, এই যেই বিদ্যাটা ছত্রাক তত্ত্ব, এটাকে আমরা বলি হচ্ছে মাইকোলজি। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটাও কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। এখন দেখি যে ছত্রাকের আর কি কি বৈশিষ্ট্য আছে। ছত্রাকের আরেক যে দৈহিক গঠন, সেই দৈহিক গঠনে যদি যাই, প্রথমেই রয়েছে সেটা বহুকোষী ধরনের। সবসময় যে ছত্রাক বহুকোষী হবে ব্যাপারটা কিন্তু তা না, ছত্রাক এককোষী কিন্তু হতে পারে। ছত্রাকের দৈহিক গঠনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা সূত্রাকার, মানে এরকম লম্বাটে সুতার মতো হবে, যেটা ফিলামেন্টাস। শৈবালের ক্ষেত্রে আমরা যেরকম দেখেছি, একইভাবে শাখান্বিত হবে। সো এই ফিলামেন্টের মধ্যে আমরা এরকম শাখা দেখতে পাবো। আচ্ছা, আর কি থাকতে পারে? আণুবীক্ষণিক, সুন্দরভাবে মাইক্রোস্কোপের নিচে দিলেই আমরা ছত্রাকটাকে দেখতে পাই। ছত্রাকের সূত্রাকার শাখাকে বলা হয় হাইফা। সো এই যে অংশটা আমি আঁকলাম এটাকে বলা হয় হচ্ছে হাইফা। আর হাইফা কিরকম? স্বচ্ছ, সরু এবং নলাকার। এটা দেখেই বুঝতে পারছি এখানে যে কোষগুলো সেগুলো স্বচ্ছ ধরনের হবে, এবং জিনিসটা সরু, সূত্রাকার বা নলাকার।
আচ্ছা, এখন হাইফাগুলোর আর কি বৈশিষ্ট্য রয়েছে? তাদের মধ্যে রয়েছে প্রস্থ প্রাচীর। আমরা শৈবালের ক্ষেত্রেও যেরকম প্রস্থ প্রাচীর দেখেছিলাম, পাশাপাশি দুটো কোষের মাঝখানে একটা প্রাচীর থাকবে, এটা হচ্ছে প্রস্থ প্রাচীর। এখানেও আমরা প্রস্থ প্রাচীর দেখব। মাইসেলিয়াম তৈরি করে। এখন মাইসেলিয়াম যে তৈরি করে, মাইসেলিয়াম জিনিসটা কি? যখন অনেকগুলো হাইফা একসাথে একটা জালকের মতো অংশ তৈরি করে, একটা জাল তৈরি করে, তখন সেটাকে আমরা বলি মাইসেলিয়াম। এই জালিকা বিন্যাসটাকে বলছি মাইসেলিয়াম। এবং এটা হলে লাভটা কি? লাভটা হচ্ছে, মনে করো এগুলো হচ্ছে হাইফা, এবং হাইফাগুলো মিলে একটা মাইসেলিয়াম তৈরি করলো তাদের শাখা নিয়ে। এখন দেখো এরা চারপাশে ছড়িয়ে গেছে, যত বেশি ছড়াবে তত বেশি সে কিন্তু পানি নিতে পারবে, তার প্রয়োজনীয় নিউট্রিয়েন্ট সে নিয়ে নিতে পারবে, তার মানে সে বেশি পরিমাণে শোষণ করতে পারবে খাদ্য। সো মাইসেলিয়াম গঠনের তার এটা হচ্ছে একটা প্রধান উদ্দেশ্য। এরপরে এই যে মাইসেলিয়ামটা বা এই যে হাইফাগুলো, এই হাইফাগুলো থেকেই কিন্তু পরবর্তীতে তার যে জনন অঙ্গ, সেই অঙ্গটা কিন্তু সে তৈরি করে ফেলতে পারে। তার মানে হাইফা কিন্তু শুধু যে তার দৈহিক অংশ তা কিন্তু না, তার জনন অংশও কিন্তু তৈরি করছে হাইফা। আচ্ছা, এরপরে দেখো সিনোসাইটিক মাইসেলিয়াম গঠন করতে পারে। সিনোসাইটিক কি এটা আমরা অলরেডি জানি, যখন একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকে তখন সেটাকে আমরা সিনোসাইটিক বলে থাকি। এবং মাইসেলিয়ামের ক্ষেত্রেও প্রস্থ প্রাচীর যদি না থাকে তখন সেটাকে আমরা বলছি সিনোসাইটিক মাইসেলিয়াম। এবং থাকছে হস্টোরিয়াম। হস্টোরিয়ামের সাহায্যে সে খাবার শোষণ করে নিতে পারে। হস্টোরিয়ামটা কি আমরা একটু পরে দেখব। এরপর হচ্ছে রাইজোমর্ফ। রাইজোমর্ফে যদি যাই, রাইজোমর্ফ জিনিসটা বেশ ইন্টারেস্টিং। রাইজোমর্ফ হচ্ছে যখন হাইফাগুলো এরকম, মনে করো এখানে হচ্ছে হাইফা রয়েছে, এই হাইফাগুলো প্যারালালি থাকে এবং তারা একসাথে পেঁচিয়ে যাচ্ছে, অনেকগুলো হাইফা একসাথে পেঁচিয়ে একটা কর্ড বা যদি বাংলায় বলি দড়ি বা রশি, এরকম ধরনের যখন একটা আকৃতি তৈরি করে ফেলে তখন সেটাকে আমরা বলি হচ্ছে রাইজোমর্ফ। সেই গঠনটাকে আমরা বলি রাইজোমর্ফ। এটার কাজও কিন্তু শোষণ করা। আচ্ছা, এখন এই ছত্রাক সম্পর্কে আরো যে জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে, সেটা হচ্ছে মাইকোরাইজাল ছত্রাক। এখন মাইক্রোরাইজাল ছত্রাকটা কি? মাইক্রোরাইজাল ছত্রাক হচ্ছে, মনে করো এটা একটা উদ্ভিদের মূল। এই মূলের চারপাশ দিয়ে যখন মাইসেলিয়ামের জালক দেখা যায়, একটা জালের মতো সে পেঁচিয়ে রেখেছে যখন, তখন সেটাকে আমরা বলি মাইক্রোরাইজাল ছত্রাক। মানে এই ছত্রাকটা উদ্ভিদের মূলের সাথে যুক্ত থাকবে এবং লাভটা কি? সে মূল থেকে খাদ্য নিবে, মূল যা খাবার তৈরি করবে তাকে সে খাবারটা সে দিয়ে দিবে, মূলের মধ্যে খাবারটা তাকে দিবে এবং মূল তার বিনিময়ে কিছু একটা নিবে। ছত্রাক মূলকে যেটা দিবে সেটা হতে পারে সে ফসফরাস শোষণ করে এনে দিতে পারে, বা নাইট্রোজেন শোষণ করে এনে দিতে পারে, বিভিন্ন জিনিস শোষণ করে এনে দিবে হচ্ছে এই উদ্ভিদের মূলটাকে। তখন আমরা সেই ছত্রাকগুলোকে বলি হচ্ছে মাইকোরাইজাল ছত্রাক। আচ্ছা, আর ছত্রাকের কোষের মধ্যে আরেকটা স্পেশাল গঠন আমরা দেখতে পাই, যে গঠনটাকে আমরা বলি হচ্ছে লোমোজোম। এই লোমোজোম জিনিসটা কি? মনে করো এটা একটা ছত্রাকের কোষ, এই কোষের যে ঝিল্লিটা রয়েছে সেটা ভেতরের দিকে এরকম ভাঁজ হয়ে যায়, এই ভাঁজটাকে আমরা বলি হচ্ছে লোমোজোম। সো লোমোজোম আমরা দেখতে পাচ্ছি ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে। আর ছত্রাকের কোষীয় গঠনের মধ্যে আরো বেশ কিছু জিনিস রয়েছে, যেমন প্রথমেই আমরা জেনেছি এটা সুকেন্দ্রিক কোষ, যেহেতু সো তার নিউক্লিয়াসটা সুগঠিত। আরো এই কোষের মধ্যে থাকতে পারে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরো থাকতে পারে হচ্ছে গলগি বডি। তারপরে কোষের মধ্যে আমরা তেলের বিন্দু দেখতে পাই, এটাকে আমরা তৈল বিন্দু বলতে পারি, যে এখানে আমরা তৈল বিন্দু দেখতে পাচ্ছি। তো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে ছত্রাকের কোষীয় বৈশিষ্ট্য। তো আমরা এখানে দৈহিক গঠন যেমন জানলাম, তার কোষীয় গঠন সম্পর্কেও কিন্তু জেনে গেলাম। এখন আসি যে ছত্রাকের মধ্যে যে প্রস্থপ্রাচীরের কথা বলেছিলাম সেটা আসলে কিরকম। দেখো এখানে একটা হাইফার ছবি রয়েছে, সুন্দর একটা শাখাযুক্ত হাইফা দেখতে পাচ্ছি, এবং এখানে রয়েছে প্রস্থপ্রাচীর। এই যে অংশটা দেখতে পাচ্ছি এটাই প্রস্থপ্রাচীর। খেয়াল করলে দেখবে এখানে একটা ছিদ্র রয়েছে প্রস্থপ্রাচীরের ঠিক মাঝখানে। এই ছিদ্রটা থাকলে লাভ কি?
এই কোষের সাইটোপ্লাজম আর এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষা করা যায় এই ছিদ্রের মাধ্যমে। তারা তাদের প্রয়োজনীয় উপাদান আদান প্রদান করতে পারে এই ছিদ্রটার মাধ্যমে। যদি এই প্রস্থপ্রাচীরটা না থাকে তখনই সেটা হয়ে যাবে হচ্ছে এই যে সিনোসাইটিক হাইফা। আর অনেকগুলো সিনোসাইটিক হাইফা মিলে কি তৈরি করবে বলতো? সিনোসাইটিক মাইসেলিয়াম তৈরি করবে। ওকে, এরপরে চলে যায় হস্টোরিয়াম কিভাবে কাজ করে। দেখো এখানে একটা সুন্দর ছোট্ট হাইফা দেখতে পাচ্ছি, এই যে একটা হাইফা। এই হাইফাটা কোথায় আছে? এই চারটা উদ্ভিদ কোষের পাশে রয়েছে। তার মানে হাইফাটা উদ্ভিদ কোষের পাশে অবস্থান করছে। এখন দেখো হাইফা আস্তে আস্তে বড় হলো এবং তার ভেতর থেকে একটা ছোট শাখা বের হয়ে উদ্ভিদ কোষের ভেতরে প্রবেশ করে ফেললো। এই যে ঘটনাটা ঘটলো, এই যে উদ্ভিদ কোষের ভেতরে তার একটা শাখা প্রবেশ করলো, এই যে অংশটা, এটাকে আমরা বলছি হস্টোরিয়াম। এই যে হস্টোরিয়াম। সো হস্টোরিয়াম জিনিসটা কি? যখন ছত্রাকের হাইফা জীবের কোষের ভেতরে হাইফার অংশ প্রবেশ করিয়ে দেয় এবং উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে খাদ্য শোষণ করা, এটা হচ্ছে মেইন উদ্দেশ্য। তখন সেটাকে আমরা বলছি হস্টোরিয়াম। হস্টোরিয়ামটা সাধারণত আমরা পরজীবী যে সকল ছত্রাক রয়েছে সে সকল ছত্রাকের মধ্যে আমরা দেখতে পাই। এরপরে আসি ডাইমরফিজমে। ডাইমরফিজম বর্তমানে বেশ আলোচনার একটি বিষয়, কারণ হচ্ছে ছত্রাকের যে ডাইমরফিজম, এই ডাইমরফিজমের কারণে বেশ রোগ তৈরি হচ্ছে। এখন দেখি ডাইমরফিজমটা কি। ভিন্ন পরিবেশে ছত্রাকের আকৃতি পরিবর্তন করার যোগ্যতা হচ্ছে ডাইমরফিজম। তার মানে ছত্রাক তার শেপ চেঞ্জ করে ফেলছে ভিন্ন পরিবেশ। এখন ভিন্ন পরিবেশ মানেটা কি? প্রথমে এই ছবিটা যদি দেখি, এখানে দেখো ছত্রাকের হাইফা দেখা যাচ্ছে। এই যে অংশটা, এটা হচ্ছে তার হাইফার গঠন। হাইফার মাথায় আমরা চিন্তা করতে পারি এখানে কর্নিডিয়া রয়েছে বা এখানে স্পোর রয়েছে, এভাবে আমরা যে কোনো কিছু একটা রয়েছে চিন্তা করতেই পারি। কিন্তু এই গঠনটা যদি দেখো, এই গঠনটা হচ্ছে ইস্টের মতো। এটাকে আমরা বলছি হচ্ছে ইস্টের মতো গঠন। সো হাইফা থেকে সে যে ইস্টের মতো গঠনে চেঞ্জ হয়ে গেল, তাহলে তার কি হলো? আকৃতি পরিবর্তন হলো এবং এটা ভিন্ন পরিবেশে হয়। যে সকল ছত্রাকের ডাইমরফিজম রয়েছে সে সকল ছত্রাক কম তাপমাত্রায় এরকম হাইফার মতো থাকে আর বেশি তাপমাত্রায় এরকম ইস্টের মতো আচরণ করে। তো এই জিনিসটার কারণে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে মানব দেহে হিস্টোপ্লাজমোসিস নামে একটা রোগ হয়। এই রোগটা কিভাবে হতে পারে? মনে করো তুমি কোনো একটা জায়গায় গেলে যেখানে হাঁস মুরগি পালা হয়, মনে করো মুরগি পালা হয়। এই মুরগির বিষ্ঠা, যেটা মুরগির যে বর্জ্য, সেই বর্জ্যের মধ্যে যদি একটা নির্দিষ্ট ছত্রাকের ডাইমরফিজম সহ ছত্রাকের স্পোর থাকে, সেটা হতে পারে তোমার শ্বাসের মাধ্যমে তোমার নাক দিয়ে বডির ভেতরে প্রবেশ করে ফেললো। এটা কোথায় যাবে? আস্তে আস্তে যাবে হচ্ছে ফুসফুসে। এখন এই স্পোরটা প্রথমে হওয়ার কথা ছিল হচ্ছে হাইফা ধরনের, কম তাপমাত্রা হিসেবে, কিন্তু যখনই সেটা বডির ভেতরে গেল, বডির ভেতরে টেম্পারেচারটাকে অবশ্যই বেশি, তখন সেটা ইস্টের মতো আচরণ করে। তখন তার এই আকৃতি চেঞ্জ হয়ে যায় এবং তখন কি হয়? একটা কোষ পিণ্ডের মতো সে পরিণত হয়ে যায়। এবং এই যে ছত্রাকের অংশগুলো রয়েছে এরা করে কি? আস্তে আস্তে বডির মধ্যে ছড়িয়ে যেতে থাকে। কোথায় কোথায় যেতে পারে বলতো? এই লসিকার মধ্যে চলে যেতে পারে, লিম্ফ যেটা, ফুসফুস থেকে লসিকাতে যেতে পারে, রক্তে ছড়িয়ে যেতে পারে, পুরো বডিতে ছড়িয়ে যেতে পারে এবং পুরো দেহের মধ্যে ছোপ ছোপ কালো কালো দাগ দেখা দেয়। ছোপ ছোপ দাগ দেখা যায় অনেক বেশি যদি আক্রান্ত হয়ে যায় এই রোগটা দ্বারা, এবং ফুসফুসের কিন্তু এতে বেশ ক্ষতি হয়, শ্বাসকষ্টের মতো রোগ হতে পারে। আচ্ছা, এখন দেখি যে এই ছত্রাকের ডাইমরফিজম, যেটা এই ডাইমরফিজম সহ একটা ছত্রাকের উদাহরণ যদি আমরা মনে রাখি, তাহলে আমরা যে এই ছত্রাকের নামটা মনে রাখবো সেটা হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম।
আচ্ছা, শুধু যে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম এটা দ্বারাই হিস্টোপ্লাজমোসিস হতে পারে ব্যাপারটা কিন্তু সেরকম না। আরো কিছু ছত্রাক রয়েছে যাদের ডাইমরফিজম রয়েছে, তারাও এরকম রোগ তৈরি করতে পারে। আমরা এইটার নাম মনে রাখতে পারি এবং এটার বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে যে ভিন্ন পরিবেশে স্পেশালি তাপমাত্রা যখন চেঞ্জ হচ্ছে, সেই ভিন্ন তাপমাত্রা বিশিষ্ট পরিবেশে সে আকৃতি পরিবর্তন করে ফেলে। এটা হচ্ছে তার ডাইমরফিজম। ওকে, এরপরে চলে যাই ছত্রাক কিভাবে খাদ্য গ্রহণ করে। আমরা অলরেডি একটা জিনিস সম্পর্কে জেনেছি, সেটা হচ্ছে হস্টোরিয়াম, তাই তো? হস্টোরিয়ামে দেখেছি আমরা পরজীবী ছত্রাকগুলো কি করছে, একটা হাইফার অংশ ভেতরে প্রবেশ করে দিচ্ছে এবং খাবার কি করছে, শোষণ করে নিচ্ছে। আচ্ছা, এখন দেখি, মনে করো পরজীবী না, মৃতজীবী যে সকল হাইফা রয়েছে, যে সকল ছত্রাক রয়েছে, তারা কিভাবে খাবার গ্রহণ করে। সাধারণত সকল ধরনের ছত্রাকেরই একটা কমন বৈশিষ্ট্য রয়েছে, সেই কমন উপায়ে সবাই খাবার গ্রহণ করতে পারে এবং সেইটাই এই অংশটাতে আলোচনা করা হবে। সেটা কি? এই যে অংশটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা হাইফা এবং এই হাইফাটা মনে করো কোনো একটা জীবের দেহের কাছে রয়েছে বা জীবের কোষের ভেতরে রয়েছে বা কোষের আশেপাশে রয়েছে। এখন সে করে কি, এই হাইফার যে মাথাটা, এই অংশ থেকে সে এনজাইম নিঃসরণ করে। এনজাইম নিঃসরণ যখন করছে তখন কি হচ্ছে, এই অংশটার মধ্যে, এখানের মধ্যে যা ছিল সেই জিনিসগুলো পরিপাক হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার ফলে কি হচ্ছে, ইজিলি সে শোষণ করে নিতে পারবে, এরকম তার শোষণ যোগ্য হয়ে যাচ্ছে জিনিসগুলো। সো এটাকে আমরা বলছি তার পরিপাকৃত খাদ্য। সে পরিপাক করে ফেললো জিনিসটাকে, পরে কি হলো, সেটাকে এখন শোষণ করবে, তার শোষণ যোগ্য হয়ে গিয়েছে। এখন শোষণটা এখন করলো কোথায়? একদম মাথায় হাইফার। সো এতটুকু জায়গায় এটা শোষিত করে রাখলে তো লাভ নেই, তার পুরো বডিতেই খাবার প্রয়োজন। সো তখন সে কি করবে, আস্তে আস্তে এই শোষণকৃত খাদ্যটাকে বডির ভেতরের দিকে পৌঁছে দিতে থাকবে, পুরো হাইফা জুড়ে খাবারগুলো চলে যাবে। এখন এটা যাবে কি দিয়ে, এই যে প্রস্থপ্রাচীরটা ছিল, এই প্রস্থপ্রাচীরটার মাঝখান দিয়ে এরকম একটা ছিদ্র ছিল, এই ছিদ্রটা দিয়ে কিন্তু খাবারটা তখন প্রবেশ করে পরবর্তী কোষগুলোতে আস্তে আস্তে চলে যেতে থাকবে। তো এটা হচ্ছে ছত্রাক কিভাবে খাদ্য গ্রহণ করে সেটার একদম কমন মেকানিজম। সাধারণত সকল ছত্রাক এভাবে খাদ্য গ্রহণ করে, আর যারা হস্টোরিয়াম তৈরি করতে পারে, পরজীবী ছত্রাকগুলো, তারা হস্টোরিয়ামের মাধ্যমেও খাবার শোষণ করে নিয়ে নেয়। আচ্ছা, এখন দেখি যে এরপরে কি রয়েছে। এরপরে রয়েছে ছত্রাকের জনন। আমরা জানলাম ছত্রাক কিভাবে খাবার গ্রহণ করে, ছত্রাকের বৈশিষ্ট্য জানলাম, এখন জানবো ছত্রাক কিভাবে বংশ বিস্তার করে। তো প্রথমেই দেখি ছত্রাকের জননের মধ্যে কি রয়েছে। প্রথমেই দেখতে পাচ্ছি দুটি শব্দ রয়েছে, একটি হচ্ছে হলোকার্পিক ছত্রাক আর একটা হচ্ছে ইউকার্পিক ছত্রাক। এখন হলোকার্পিক কখন বলছি আর ইউকার্পিক কখন বলছি? হলোকার্পিক হচ্ছে যখন একটা ছত্রাকের যে দৈহিক অংশ এবং তার যে জনন অংশ, এটার মধ্যে কোনো প্রকারের পার্থক্য থাকে না। তার মানে তার যে হাইফাটা, সেখান থেকে তার মনে করো গ্যামেট তৈরি হচ্ছে, স্পোর তৈরি হচ্ছে, এই অংশগুলো আলাদা না, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, তখন সেটাকে আমরা বলি হলোকার্পিক। আর ইউকার্পিক হচ্ছে যখন তার যে দৈহিক অংশ আর তার যে জনন অংশ, সেই দুটি অংশ আলাদা, দুটির গঠন আলাদা, তখন সেটাকে আমরা বলি ইউকার্পিক ছত্রাক। এখন দেখো, জনন হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে অঙ্গজ জনন, আর এটা হচ্ছে তার অযৌন জনন এবং যৌন জনন। অঙ্গজ জননের মধ্যে আমরা কি কি পাচ্ছি? প্রথমেই পাচ্ছি হচ্ছে খণ্ডায়ন। খণ্ডায়নটাকে যখন একটা হাইফা মাঝখান দিয়ে কোনো কারণে ভেঙে গেল, খণ্ডিত হয়ে গেল, তখন সেটাকে আমরা বলছি হচ্ছে খণ্ডায়ন। এটা হচ্ছে খণ্ডায়নের চিত্র। এরপর হচ্ছে দ্বিবিভাজন। দ্বিবিভাজনে কি হচ্ছে? যখন একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে দ্বিবিভাজন। আচ্ছা, এরপর রয়েছে কুঁড়ি তৈরি হওয়া বা বাডিং, যেটা বাড তৈরি হওয়া, যেটা আমরা ইস্টের ক্ষেত্রে দেখি। এখানে দেখো, এই একটা কোষ থেকে আরেকটা নিউক্লিয়াস থেকে দুটো নিউক্লিয়াস হলো এবং একটা ছোট বাড বা মুকুল তৈরি হলো। এই অংশটা আস্তে আস্তে বড় হচ্ছে এবং নিউক্লিয়াসটা কি করলো, এই অংশটাতে প্রবেশ করলো এবং এরপরে আমরা দেখব যে দুটি কোষে পরিণত হয়েছে। এটা হচ্ছে কুঁড়ি তৈরির প্রক্রিয়া। এগুলো সব হচ্ছে অঙ্গজ জনন।
এরপরে চলে যায় অযৌন জননে। অযৌন জননের ক্ষেত্রে অবশ্যই স্পোর তৈরি হচ্ছে, সো সেখানে স্পোরাঞ্জিয়াম রয়েছে, যেখান থেকে স্পোর বের হবে সেটাকে আমরা বলছি স্পোরাঞ্জিয়াম। এবং কি কি ধরনের স্পোর সে করে? অ্যাপ্লানোস্পোর করতে পারে, জুস্পোর করতে পারে। এই সম্পর্কে আমরা জানি অ্যাপ্লানোস্পোর হচ্ছে যখন নিশ্চল রেণু, জুস্পোর হচ্ছে যখন সচল রেণু যাদের ফ্ল্যাজেলা রয়েছে। আর ক্ল্যামাইডোস্পোর জিনিসটা কি, এটা আমাদের এখন বুঝতে হবে। ক্ল্যামাইডোস্পোর হচ্ছে যখন স্পোরের চারপাশে বেশ পুরো একটা প্রাচীর থাকে, তখন সেটাকে আমরা বলি ক্ল্যামাইডোস্পোর। এটা প্রতিকূল পরিবেশে সে তৈরি করতে পারে, এবং শুধু যে একটা তৈরি করবে তা না, এমনও হতে পারে যে ক্ল্যামাইডোস্পোরের এরকম একটা চেইন তৈরি করেছে সে, এরকম একটা চেইন কিন্তু সে তৈরি করতে পারবে। এটা ক্ল্যামাইডোস্পোরের বৈশিষ্ট্য। এরপরে চলে যায় যে কনিডিয়া তৈরি করতে পারে। কনিডিয়াটা কি? মনে করো এটা হচ্ছে তার দেহের অংশ, দেহের যে হাইফাটা, দৈহিক হাইফা, এই হাইফা থেকে একটা অংশ বের হয়ে যায়, তখন এটাকে আমরা বলি হচ্ছে কনিডিওফোর। এবং কনিডিওফোরের মাথায় এরকম ছোট ছোট কনিডিয়া তৈরি হয়। এই কনিডিয়া গুলো কিন্তু আলাদা হয়ে গিয়ে অঙ্কুরিত হয়ে গিয়ে নতুন হাইফা তৈরি করতে পারে। ওকে, এরপরে রয়েছে অইডিয়া। হাইফা ছোট ছোট খণ্ডে যখন বিভক্ত হয়ে যাচ্ছে তখন কিন্তু সে অইডিয়াতে পরিণত হচ্ছে। এরাও কিন্তু পরবর্তীতে নতুন হাইফা তৈরি করতে পারে। ওকে, এখন আমরা অযৌন জনন সম্পর্কে জানলাম, এখন জানবো হচ্ছে ছত্রাকের যৌন জনন সম্পর্কে। যৌন জননের মধ্যে রয়েছে তার পুং গ্যামেটেনজিয়াম থাকতে পারে। যেহেতু এখানে যৌন জনন, সো গ্যামেট তৈরি হতে হবে, সো পুং গ্যামেট তৈরি হয় হচ্ছে পুং গ্যামেটেনজিয়াম থেকে, এবং সেই গ্যামেটেনজিয়াম গুলোকে আমরা বলতে পারি অ্যান্থেরিডিয়াম। আর স্ত্রী গ্যামেটেনজিয়ামকে আমরা বলতে পারি উগোনিয়াম। এবং সেখান থেকে কি বের হচ্ছে? অ্যান্থেরিডিয়াম থেকে পুং গ্যামেট, উগোনিয়াম থেকে স্ত্রী গ্যামেট। এরপরে দেখি যে ছত্রাকের জননের মধ্যেও কিন্তু শৈবালের জননের সাথে মিল রয়েছে, যেমন আইসোগ্যামি হতে পারে। আইসোগ্যামি কি? আমরা অলরেডি জানি যে পুং এবং স্ত্রী গ্যামেট একই ধরনের হয়, বাহ্যিকভাবে একই রকম। উগ্যামি কি? সেটাও আমরা জানি, যখন পুং গ্যামেট ছোট হয়, সচল হয়, ফ্লাজেলা যুক্ত হয়, স্ত্রী গ্যামেট বড় এবং নিশ্চল হয়, সেটা নড়াচড়া করতে পারে না। এখন দেখি যে ছত্রাকের যে জননটা হচ্ছে, যৌন জনন যেটা হচ্ছে, এগুলোর আসলে ধাপগুলো কি কি। প্রথম যে অংশটা, প্রথমেই কি করতে হবে? অবশ্যই গ্যামিট তৈরি হতে হবে। সো প্রথম ধাপ হচ্ছে গ্যামিট তৈরি হওয়া। তারপরে কি হলো? প্লাজমোগ্যামি, এটা সেকেন্ডে ঘটছে, এবং থার্ডে ঘটছে হচ্ছে তার ক্যারিওগ্যামি। আচ্ছা, এখন দেখি এগুলো আসলে কি। এটা মনে করো দুটা গ্যামেট, একটা পজিটিভ একটা নেগেটিভ। ছত্রাক শৈবালের ক্ষেত্রে পজিটিভ নেগেটিভ দিয়ে গ্যামেট বোঝানো হয়, পুং স্ত্রী এইভাবেও বোঝানো হয়। আচ্ছা, এখন দেখি দুটো ভিন্ন ধর্মী গ্যামেট, পজিটিভ নেগেটিভ দিয়ে বুঝতে পারছি এদের বৈশিষ্ট্য ভিন্ন। এখন এই দুটো যখন একসাথে আসবে, প্রথমে তারা করবে কি, তাদের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজম যুক্ত হবে। তার মানে তাদের সাইটোপ্লাজম একত্রিত হবে। আচ্ছা, সাইটোপ্লাজম যখন একত্রিত হলো, তখনও কিন্তু তার যে নিউক্লিয়াস, সেটা কিন্তু আলাদা, দুইটা নিউক্লিয়াস কিন্তু এখনো যুক্ত হয়নি। আচ্ছা, এরপরে প্লাজমোগ্যামির পরে রয়েছে ক্যারিওগ্যামি। ক্যারিওগ্যামিতে কি হচ্ছে? এই যে পজিটিভ গ্যামেটটার যেই নিউক্লিয়াস ছিল এবং নেগেটিভ গ্যামেটটার যেই নিউক্লিয়াস ছিল, সেই দুটা নিউক্লিয়াস কিন্তু একসাথে যুক্ত হয়ে একটা ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে ফেললো। এই যে ডিপ্লয়েড একটা পুরো কোষ হয়ে গেল, যখন দুটো নিউক্লিয়াস একসাথে যুক্ত হয়ে গেল, তখন সেটাকে আমরা বলছি ক্যারিওগ্যামি। এটাকে আমরা বলবো হচ্ছে নিউক্লিয়াস একত্রিত হচ্ছে। সো প্রথমে সাইটোপ্লাজমকে এক হতে হয়, তারপর নিউক্লিয়াসকে এক হতে হয়। সো এগুলো হচ্ছে তার ধাপ। তো নিউক্লিয়াস যখন একত্রিত হয়ে গেল, তখন সেটা হয়ে গেল জাইগোট। এই জাইগোটটা কি? ডিপ্লয়েড ধরনের, এবং যেই হাইফাটা ছিল, সেই হাইফাটা দেখা যাচ্ছে যে হ্যাপ্লয়েড ছিল। সো আমার এখন ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড দশায় যেতে হবে, আর হ্যাপ্লয়েড দশায় যেতে হলে অবশ্যই কি করতে হবে? মিওসিস, কোষ বিভাজন সেখানে ঘটতে হবে। আচ্ছা, এখন দেখি ডাইক্যারিয়ন কি। ডাইক্যারিয়ন হচ্ছে যখন এই যে প্লাজমোগ্যামিটা হলো, তখন একটা কোষের ভেতরে দেখো দুইটা নিউক্লিয়াস
এবং দুইটা নিউক্লিয়াসই হ্যাপ্লয়েড এবং দুইটা ভিন্ন ধরনের গ্যামেট থেকে আসা, একটা প্লাস একটা মাইনাস, তার মানে একটা পুং একটা স্ত্রী, দুইটাই পুং দুইটাই স্ত্রী এরকম কিন্তু না। সো এই ধরনের কোষকে আমরা বলি হচ্ছে ডাইক্যারিয়ন। ডাই মানে হচ্ছে দুই, আর ক্যারিয়ন দিয়ে আমরা নিউক্লিয়াস বুঝতে পারি। সো ডাইক্যারিয়ন কি যখন দুই ধরনের দুইটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস একটা কোষে থাকে। এই যে প্লাজমোগ্যামির পরে যে কোষটা আমরা পেয়েছি এটাকেই আমরা বলতে পারি এটা হচ্ছে একটা ডাইক্যারিয়ন। এখন আসি যে ছত্রাক আসলে আমাদের কেন পড়া প্রয়োজন, ছত্রাক পড়ে আমরা কি করব। ছত্রাক জিনিসটা কিন্তু এখন অনেক বেশি পরিমাণে আমরা ব্যবহার করি। যেমন মনে করো খাবার হিসেবে কি ব্যবহার করি আমরা, অনেক খাবার এখন কিন্তু মাশরুম ব্যবহার করছি। এই মাশরুমটা কিন্তু এক ধরনের ছত্রাক। এছাড়া ওষুধ তৈরিতে কিন্তু ছত্রাককে ব্যবহার করা হচ্ছে, ছত্রাকের দেহ থেকে বিভিন্ন জিনিস নিয়ে ওষুধ তৈরি করা হচ্ছে। বায়ো রিমেডিয়েশনে ব্যবহার করা হচ্ছে। এটা কি, মনে করো কোনো একটা জায়গায় ভারী ধাতু রয়েছে, কোনো একটা এলাকার মাটিতে অনেক বেশি হেভি মেটাল বা ভারী ধাতু রয়েছে, সেখান থেকে এই ভারী ধাতু সরানোর একটা উপায় হচ্ছে সেখানে ছত্রাক চাষ করা। ছত্রাক চাষ করলে কি হয়, ভারী ধাতুটাকে সে শোষণ করে নিয়ে নেয়, তখন সেটাকে আমরা তুলে ফেললে ওই মাটিটার মধ্যে ভারী ধাতুর পরিমাণ কমে যাচ্ছে। এটা একটা পদ্ধতি। এরপর রয়েছে শিল্প দ্রব্য তৈরিতে, যেমন মনে করো বেকারি শিল্পে, তারপরে মনে করো মদ তৈরিতে, তারপরে মনে করো ভিটামিন তৈরিতে, এই সকল জিনিসে কিন্তু ছত্রাক ব্যবহার করা হচ্ছে এখন। তারপরে হরমোন ছত্রাকের দেহ থেকে পাওয়া যায়, সেই হরমোনকেও কিন্তু ইউজ করা হচ্ছে, ছত্রাকের দেহ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। তারপরে সার হিসেবে ব্যবহার করা যায়, ছত্রাককে আমরা যদি মাটির সাথে মিশিয়ে দিই তখন ছত্রাক কি করতে পারে, ছত্রাক তখন মাটির মধ্যে এনজাইম নিঃসরণ করে করে মাটির মধ্যে বিভিন্ন উপাদান বাড়িয়ে দিতে পারে। বিভিন্ন ধরনের যে সকল উপাদান গাছের জন্য প্রয়োজন সেই উপাদানগুলোকে সে বাড়িয়ে দিতে পারে, এজন্য সার হিসেবে এটাকে কিন্তু ব্যবহার করা হয় কৃষিকাজে। এরপরে রয়েছে খাদ্যদ্রব্য নষ্ট করে, এটা হচ্ছে ছত্রাকের অপকারিতা। আমরা যে শুধু উপকারিতা সম্পর্কেই জানবো বা উপকারিতাই লিখবো তা কিন্তু না, ছত্রাকের কিছু অপকারিতাও রয়েছে। এই অপকারিতার মধ্যে প্রথমেই আছে খাবার নষ্ট করা। আমরা জানি যে যখন আমরা খাবার বেশি দিন রেখে দিই বা বেশিক্ষণ বাইরে রেখে দিই ফ্রিজের বাহিরে, তখন দেখা যায় যে খাবারের উপরে সাদা সাদা বা পাউরুটির মধ্যে এক পাশ দিয়ে দেখা যায় একটু নীল নীল অংশ বা সবুজ সবুজ অংশ দেখা যাচ্ছে, তার মানে খাবার নষ্ট করছে, ওখানে ছত্রাক জন্মাচ্ছে। উদ্ভিদদের দেহের মধ্যে রোগ তৈরি করে, যেমন মনে করো লেট ব্লাইট অফ পটেটো, এই রোগটা কিন্তু ছত্রাকের মাধ্যমে তৈরি হচ্ছে, যে রোগটা সম্পর্কে আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু জানবো, এবং তার কারণে কিন্তু দুর্ভিক্ষ হয়েছিল। তার মানে ছত্রাক বেশ ভয়াবহ কিছু রোগ তৈরি করতে পারে, যেটা মানুষের জন্য অনেক ক্ষতিকর, অর্থনৈতিকভাবে ক্ষতিকর। এরপর রয়েছে প্রাণী দেহে সে কিন্তু রোগ তৈরি করতে পারে, প্রাণী দেহের মধ্যে দাঁত রোগ তৈরি করতে পারে, শুধু মানুষের না বিভিন্ন পশু পাখির দেহের মধ্যে রোগ তৈরি করতে পারে। তুমি মনে করো হাঁস মুরগি পালছো, সেখানে কিন্তু ছত্রাক আক্রমণ করলে তোমার হাঁস মুরগি মারা যেতে পারে। তুমি কুকুর পালছো বা বিড়াল পালছো, তাদের দেহের মধ্যেও কিন্তু ছত্রাক ঘটিত রোগ তৈরি হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে কাপড় নষ্ট করে, চামড়া নষ্ট করে। আমরা অনেক সময় বলে থাকি যে কাপড়ের মধ্যে অনেক সময় বলা হয় যে চিতি পড়েছে, এই যে চিতি পড়া বা কাপড়ের মধ্যে দেখা যায় এরকম কালো কালো ছোট ছোট ছোপ ছোপ স্পট পড়ে, এই যে স্পট গুলো হয় বা চামড়ার মধ্যে যে স্পট গুলো হয় এগুলো কিন্তু ছত্রাকের কারণে হয়। সো ছত্রাক কিন্তু বেশ দামি কাপড় এবং চামড়া, যেটা বেশ দামি জিনিস, সেই জিনিসগুলোকে নষ্ট করে ফেলে। এছাড়া কাঠ পচিয়ে ফেলতে পারে, কাগজ নষ্ট করে ফেলতে পারে, তার মানে নষ্ট করার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু ছত্রাক বেশ ইজিলি ঘটাতে পারে। এমনকি তোমাদেরকে বলে রাখি, এই যে আমি পাউরুটির যে কথাটা বলছিলাম, যে অনেক সময় দেখা যায় পাউরুটির একটা অংশ সবুজ হয়ে গিয়েছে বা নীল হয়ে গিয়েছে, আমরা অনেক সময় করি কি এই অংশটুকু ফেলে দিয়ে বাকি অংশটুকুকে খাই, এটা কিন্তু করা একদম উচিত না। কারণ হচ্ছে এই যে অংশটুকু, এই অংশটুকুর মধ্যে কিন্তু তার যে হাইফা, সেই হাইফা ছড়িয়ে রয়েছে, তার মানে তুমি আসলে কিন্তু ছত্রাকের অংশ খেয়ে ফেলছো। সো এই জিনিসটা কিন্তু আমাদের খেয়াল রাখা প্রয়োজন, যদি কোথাও ছত্রাক জন্মায় যায় সেই খাবারটা কিন্তু খাওয়া যাবে না। তো এই ছিল হচ্ছে আমাদের এই
ভিডিওটি, যেখানে ছত্রাকের গঠন, ছত্রাকের গুরুত্ব, ছত্রাকের জনন সম্পর্কে আমরা আলোচনা করেছি। পরবর্তীতে আমরা অ্যাগারিকাস সম্পর্কে আলোচনা করব। আরো ভিডিওগুলোতে আমরা লাইকেন সম্পর্কে আলোচনা করব, বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখবে।